তোমাদের আমি প্রিভিয়াস ডে থিওরি অফ কলামের একটা পিডিএফ পাঠিয়েছিলাম, তো তারই ভয়েস নোট এটা। তো তোমাদের থিওরি অফ কলামে মেনলি রয়েছে অয়েলার্স থিওরি, বাট তোমাদের নলেজের জন্য আমি র্যাঙ্কিং থিওরিটাও একসাথে এক্সপ্লেন করেছি। ওকে, তো কলাম কী জিনিস? কলাম অ্যাকচুয়ালি কম্প্রেশন মেম্বার ইন জেনারেল। তো যদি কম্প্রেশন মেম্বার যদি ফুটিং ইউজ হয় তাকে পেডেস্টাল বলে, জেনারেলি বিল্ডিং ইউজ হলে পোস্ট বলে, যদি ট্রাসে স্মল কম্প্রেশন মেম্বার বা লাইটলি লোডেড যে সমস্ত কম্প্রেশন মেম্বার সেগুলোকে ট্রাস বলে, রোল স্টিল কম্প্রেশন মেম্বারকে স্ট্যান্ড চেন বলে, আর ক্রেনে যে কম্প্রেশন মেম্বার ইউজ হয় তাকে বুম বলে। কলাম বলতে মেনলি যেটা নাকি পোস্ট দেখতে পাচ্ছি এখানে ইউজড ইন বিল্ডিং, ঠিক আছে? তো ইন জেনারেল আমরা কলাম বলতে সেগুলোকেই বুঝি যেগুলো বিল্ডিংয়ে ইউজ হয়। কংক্রিটেরও হতে পারে, স্টিলেরও হতে পারে। এটা মেনটেন হয়ে যে কলাম মানেই কংক্রিটের হতে হবে, স্টিলেরও কলাম হতে পারে। এনিওয়ে, তো যখন এখানে ইমেজে দেখো একটা কলাম পি লোড পড়েছে, পি লোডটা অ্যাক্সিয়াল নয়, সামান্য ইসেন্ট্রিসিটি রয়েছে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে। সো অবভিয়াসলি ইসেন্ট্রিসিটি যখনই আছে তার মানে একটা ডিরেক্ট স্ট্রেসের সাথে বেন্ডিং স্ট্রেসও ক্রিয়েট হবে। তো ডিরেক্ট স্ট্রেসের ভ্যালু কী জানি আমরা? পি ফোর্স অ্যাপ্লাই হলে ডিরেক্ট স্ট্রেস পি বাই এ, আর বেন্ডিং স্ট্রেস হবে এম বাই আই ইন্টু সিজি থেকে লিস্ট র্যাটাল ডাইমেনশনের বা সিজি থেকে লিস্ট কম্প্রেশন মেম্বারের ডিস্টেন্স। তো যেহেতু এক্স ডিরেকশনে তাই এরা এক্স ডে ডিনোট করেছে, আর এম আই ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই এক্সের রেসপেক্টে মোমেন্ট, আর আই ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই এক্সের রেসপেক্টে তোমাদের মোমেন্ট অফ এরিয়া, ঠিক আছে? আচ্ছা, আই ওয়াই ওয়াই নিয়েছে কারণ এখানে দেখো নিচে যে ছবিটা আছে, একটা ক্রস সেকশন ছবিটা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কোন দিকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? ফার্স্ট যে ছবিটা ওপরে আছে সেটা লেন্থ বরাবর ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আর তার নিচে যে ছবিটা আছে লেফট সাইডে সেটা ক্রস সেকশন কলামের। তো এখানে একটা অ্যাজাম্পশন রয়েছে, এটা লেখে নি, সেটা অ্যাজাম্পশনটা হলো আই ওয়াই ওয়াই লেস দেন আই এক্স এক্স। এই অ্যাজাম্পশনের উপর বেস করে বেন্ডিং স্ট্রেসের ভ্যালু নিচ্ছে এরা এম ওয়াই ওয়াই বাই আই ওয়াই ওয়াই ইন্টু এক্স। তো যদি সিগমা ডি মানে ডিরেক্ট স্ট্রেস যদি বেন্ডিং স্ট্রেসের বা ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসের থেকে কম হয়, দেন রেজাল্ট্যান্ট বেন্ডিং স্ট্রেস কত হবে? অ্যাকচুয়ালি দেখো সিগমা বি যেটা, তো সিগমা বি দুটো ভ্যালু পাওয়া যাবে, প্লাস মাইনাস আছে বলে, তো অবভিয়াসলি রেজাল্ট্যান্ট বেন্ডিং স্ট্রেসেরও দুটো ভ্যালু পাওয়া যাবে। তো একটা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। এখানে সিগমা ডি লেস দেন সিগমা বি ম্যাক্স লিখেছে, তো এটাকে আমি কারেক্ট বলবো না, কারণ সিগমা বি এর দুটো ভ্যালু, একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম। তো যদি নেগেটিভ যে ভ্যালুটা সেটার অ্যাবসলিউট ভ্যালু থেকে যদি সিগমা ডি মানে বেন্ডিং স্ট্রেসের ভ্যালু কম হয়, তাহলে দেখো ওই টপে লেফট সাইডে যে ক্রস সেকশন ছবিটা আছে এখানে 3 নম্বর পয়েন্টে বা 2-3 কর্নারে আমার রেজাল্ট্যান্ট স্ট্রেসের ভ্যালু 0 থেকে কম হবে। মেন সেখানে টেনশন জেনারেট হবে। এখানে আমাদের একটা অ্যাজাম্পশন রয়েছে, কম্প্রেশনকে নেবো পজিটিভ, টেনশনকে নেবো নেগেটিভ। ওকে, তো নেগেটিভ হলে পরে আমাদের প্রবলেম কী হবে আমরা একটু পরে আসছি সেখানে। আপাতত তার আগে ইকুইলিব্রিয়াম বুঝে নিই। জেনারেলি 3 ধরনের ইকুইলিব্রিয়াম হয়, একটা স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম আর ক্রিটিক্যাল বলে, আর একটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তোমরা ইমেজেই বুঝতে পারছো যে 3টে ইকুইলিব্রিয়াম কীরকম হতে পারে। তো স্টেবল ইকুইলিব্রিয়ামে জেনারেলি রেজিস্টিং মোমেন্ট ওভারটার্নিং মোমেন্টের থেকে বেশি হয়, নিউট্রাল পজিশনের ক্ষেত্রে ইকুয়াল হয়, আর আনস্টেবলের ক্ষেত্রে রেজিস্টিং মোমেন্ট ওভারটার্নিংয়ের থেকে কম হয়, ঠিক আছে? তো এখানে দুটো প্রবলেম দেওয়া আছে। একটা কলাম এবি কলাম একটা স্প্রিং সিস্টেমে কানেক্টেড রয়েছে, তো এখানে আমাদের ক্রিটিক্যাল লোড এই স্প্রিং সিস্টেম অ্যাসেম্বলির জন্য বের করতে হবে। তো কলামটা যদি আউটার ডিরেকশনে মানে লেফট সাইডে বাকল করে, দেন ওভারটার্নিং মোমেন্ট কত? যদি ডিফ্লেকশন ডেল্টা হয়, ওভারটার্নিং মোমেন্ট হচ্ছে পি ইন্টু ডেল্টা, আর রেজিস্টিং মোমেন্ট কত? এফএস ইন্টু এল। এফএস মানে হচ্ছে স্প্রিংয়ে যে ফোর্স জেনারেট হয়েছে, স্প্রিংয়ের ফোর্স জেনারেট হয়েছে এফএস, তার ভ্যালু কত? যদি স্প্রিং স্টিফনেস কে হয় তাহলে এফএস ইকুয়াল টু কে ইন্টু ডেল্টা।
আর যে কলামটা লেফট সাইডে যতটা ডিফ্লেক্ট করবে স্প্রিংটার লেন্থ ইনক্রিমেন্টটা অবভিয়াসলি ততটাই হবে, মানে কলাম যদি লেফট সাইডে ডেলটা ডিফ্লেক্ট করে তো স্প্রিংয়ের লেন্থ ইনক্রিমেন্টে ডেলটা হবে। তো স্প্রিংয়ের যে ফোর্স জেনারেট হবে তার ভ্যালু হচ্ছে কে ইন্টু ডেল্টা। তাহলে ক্রিটিক্যাল ইকুইলিব্রিয়ামের জন্য আমাকে কী করতে হবে, রেস্টিং মোমেন্ট মাস্ট বি ইকুয়াল টু ওভারটার্নিং মোমেন্ট। তো এখান থেকে আমরা পাচ্ছি পি ক্রিটিক্যাল হচ্ছে কে এল। এই থিওরি অফ কলামে জেনারেলি ক্রিটিক্যাল লোড আমাদের বের করতে দেয়, ঠিক আছে। নেক্সট আরেকটা এক্সাম্পল রয়েছে যেখানে দুটো স্প্রিং সিস্টেমের সাথে একটা কলাম কানেক্টেড রয়েছে, এখানেও ক্রিটিক্যাল লোড এরা কম্পিউট করেছে। আর আরেকটা কোশ্চেন রয়েছে সেখানে স্প্রিং সিস্টেমটা কলামের সাথে কানেক্টেড রয়েছে, একদম কলাম বেসের সাথে না, কলামটা এখানে হিঞ্জ সাপোর্টেড। তো এর জন্য আমাদের ক্রিটিক্যাল লোড ক্যালকুলেট করতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওখানে পি ইন্টু ডেল্টা করেছিলাম আর রেজিস্টিং মোমেন্ট এফ এস ইন্টু এল, আর এফ এস এর ভ্যালু হচ্ছে কে ডেল্টা। এবার কলাম যখন নাকি এইরকম হবে, মানে অ্যাকচুয়ালি স্প্রিং যখন নাকি এরকম হবে হেলিক্যাল শেপে, সেক্ষেত্রে রিস্টোরিং মোমেন্ট হবে স্প্রিং কোএফিসিয়েন্ট, মানে স্প্রিং স্টিফনেস, রোটেশনাল স্টিফনেস কেটি বা কে আর যেটাই লিখবে, ইন্টু অ্যাঙ্গুলার ডিফরমেশন থিটা, ঠিক আছে। আর থিটা আর ডেল্টা ইকুয়াল টু হচ্ছে এল থিটা, এটা একটু খেয়াল রাখো, এই দুটো জিনিস এখানে ইউজ করেছে। এনিওয়ে, তো অয়েলার ফেলিয়ার থিওরিতে চলে আসছে। অয়েলার ফেলিয়ার থিওরিতে আসার আগে আমাদের দেখতে হবে কয়েকটা অ্যাসাম্পশন যার উপর বেস করে অয়েলার থিওরি অফ ফেলিয়ারটা দাঁড়িয়ে আছে। ফার্স্ট অ্যাসাম্পশন হচ্ছে মেটেরিয়াল আইসোট্রপিক হোমোজিনিয়াস অ্যান্ড লিনিয়ারলি ইলাস্টিক ইন হুইচ হুকস ল ইজ ভ্যালিড। এই অ্যাসাম্পশনটা সমের প্রত্যেকটা চ্যাপ্টারেই রয়েছে, আশা করি এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়া উচিত। সেকেন্ড অ্যাসাম্পশন বলছে প্লেন সেকশন রিমেন্স প্লেন আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ লোড। থার্ড বলছে কলাম আন্ডার দ্য অ্যানালিসিস ইজ অ্যাজিউম টু বি লং কলাম, ঠিক আছে। আচ্ছা, লং কলাম আর শর্ট কলাম, ইন্টারমিডিয়েট কলাম, এই ডিফারেন্সিয়েটটা করা হয় তাদের স্লেন্ডারনেস রেশিওর উপর ডিপেন্ড করে। যাই হোক, সেটা এই মুহূর্তে তোমাদের দরকার নেই। যদি স্লেন্ডারনেস রেশিও কম হয় তাহলে সেটা শর্ট কলাম বলি, যদি বেশি হয় সেটাকে আমরা লং কলাম বলি। এক্স্যাক্ট ভ্যালুটা এই মুহূর্তে তোমাদের দরকার নেই, কারণ অয়েলার থিওরি লং কলামের জন্যই অ্যাপ্লিকেবল, শর্ট কলামে অ্যাপ্লিকেবল নয়। ওকে, সেটা তো এখানে ইমেজে দেখো একটা কলাম এবি রয়েছে যেখানে দুটো হিঞ্জ সাপোর্টে রয়েছে, এই পয়েন্টে একটা পি লোড অ্যাক্ট করেছে। তো পি লোড অ্যাক্ট করার জন্য এক্স ডিস্টেন্সে বেন্ডিং মোমেন্ট জেনারেট করতে হবে এম এক্স, যেটার ভ্যালু কত পি ওয়াই। এখন আমরা ডাবল ইন্টিগ্রেশন মেথডটা অলরেডি শিখেছি, সেখানে আমরা কী দেখেছি ইআই ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু ইকুয়াল টু এম এক্স। তো সেখান থেকে আমরা পাচ্ছি ইআই ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস পি ওয়াই ইকুয়াল টু জিরো। এখন সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি তোমরা সলভ করো তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু পাবে সি ওয়ান কস এক্স রুট পি বাই ইআই প্লাস সি টু সাইন এক্স রুট পি বাই ইআই। এখন এন কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করেছি, যদি এক্স জিরো হয় দেন ওয়াই জিরো, আর এক্স এল হলো ওয়াই জিরো। এই দুটো এন কন্ডিশন ইউজ করে আমরা আলটিমেটলি পেলাম সাইন এক্স ইকুয়াল টু রুট সাইন এল ইকুয়াল টু রুট পি বাই ইআই, দিস ইকুয়াল টু জিরো। তার মানে এল ইন্টু রুট পি বাই ইআই ইকুয়াল টু এন পাই। এখানে পিটাকে পিসিআর মানে পি ক্রিটিক্যাল অর ক্রিটিক্যাল লোড হিসাবে লিখেছে। তাহলে পিসিআর হচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, এটা হচ্ছে অয়েলারের ক্রিটিক্যাল লোডের ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে অনেক প্রবলেম তোমাদের আসে, ফর্মুলাটা ভালো করে মুখস্থ করে নাও, ইভেন এমসিকিউ পারপাসে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পি ক্রিটিক্যাল ইকুয়াল টু এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, যেখানে এন হচ্ছে নাম্বার অফ বাকলিং লুপ, এল হচ্ছে এফেক্টিভ লেন্থ, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আই হচ্ছে কলামের ক্রস সেকশন এরিয়ার মোমেন্ট অফ এরিয়া, অর তোমরা আরেকবার বলতে পারো এটাকে আই হচ্ছে ক্রস সেকশনের সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, ঠিক আছে। তো এন যেটা নাম্বার অফ বাকলিং লুপ, সেটা কীরকম হয় দেখো, এক নম্বর ছবিতে একটাই বাকল মানে একটা লুপেই বাকল হচ্ছে সেখানে এন ওয়ান, সেকেন্ড ছবিতে দুটো লুপে বাকল হচ্ছে এন টু, থার্ড ছবিতে এনের ভ্যালু 3। তো যখন নাকি এনের ভ্যালু 1 তখন তো এল এফেক্টিভ আমরা ইজিলি পেয়ে যাবো। যখন এনের ভ্যালু 2 বা 3 তখন আমরা এল এফেক্টিভ কী করে ক্যালকুলেট করবো, ওটা এর পরে আসছে, এই চ্যাপ্টারই আছে একটু পরে। তার আগে আরও কয়েকটা টপিক বলে নেওয়া দরকার, সেটা হলো আই মিনিমাম। দেখো ক্রিটিক্যাল লোড পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার।
তো এখানে আই যেটা, এটা হচ্ছে আই মিনিমাম। এখন একটা সিম্পল রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন নাও, সেখানে বি আর ডি দুটো ডাইমেনশন। তো আই এক্স এক্স হচ্ছে বিডি কিউব বাই 12, আই ওয়াই ওয়াই হচ্ছে ডিবি কিউব বাই 12। তো অবভিয়াসলি আই ওয়াই ওয়াই আই এক্স এক্সটা মিনিমাম। ওকে, তো ক্রিটিক্যাল লোডে সবসময় আই মিনিমামটা আমাদের ক্যালকুলেট করতে হয়। আই মিনিমাম ক্যালকুলেট করে তারপর আমাদের ক্রিটিক্যাল লোডের ফর্মুলা সেটাকে রিপ্লেস করতে হয়। এখন আই মিনিমাম ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু কত? এ আর স্কোয়ার। আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তো অবভিয়াসলি আই মিনিমাম ইকুয়াল টু এ আর মিনিমাম। দেখো এ মিনিমাম তো পসিবল না, কারণ এরিয়া ফিক্স। তো অবভিয়াসলি আর মিনিমাম হতে হবে। তো আই মিনিমাম ইকুয়াল টু এ ইন্টু আর মিনিমাম স্কোয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি ক্রিটিক্যাল লোড পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইএ বাই ল্যামডা স্কোয়ার, যেখানে ল্যামডা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। তো ল্যামডা স্লেন্ডারনেস রেশিও ইকুয়াল টু কত? এফেক্টিভ লেন্থ বাই মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। তো বাকলিং স্ট্রেস কত হবে? ক্রিটিক্যাল লোড বাই এরিয়া, তার মানে পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার। আচ্ছা, এরপর আসছে একটা ছোট্ট নোট দেওয়া আছে, দেখো এফেক্টিভ লেন্থ। আচ্ছা, তোমাদের বলতে ভুলে গেছিলাম, এফেক্টিভ লেন্থ হচ্ছে দুটো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারের মধ্যে ডিস্টেন্স, অর দুটো জিরো বেন্ডিং মোমেন্টের মধ্যে ডিস্টেন্স। তো এখানে বিভিন্ন ধরনের লোড এন্ড কন্ডিশনের জন্য বিভিন্ন রকমের এফেক্টিভ লেন্থ ডিটেল লিস্টে তোমাদের দেওয়া আছে। সেম লিস্টে তোমরা IS 456 2000-এ অর IS 800 2007-এ পেয়ে যাবে। এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা মুখস্থ করো। তোমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই ফার্স্ট পেজ, আমার পেজ 331-এ যে এফেক্টিভ লেন্থের ভ্যালুগুলো দেওয়া আছে। তো তোমাদের আমি IS 456টা ফরওয়ার্ড করে দেবো গ্রুপে। তো সেখান থেকে তোমরা এফেক্টিভ লেন্থের ভ্যালুগুলো দেখতে পেয়ে যাবে। তোমাদের পেজ নাম্বারও বলবো কোন পেজে আছে। এনিওয়ে, এবার এবার ব্যাপারটা হলো যে যদি মাল্টিপল লুপ থাকে তাহলে আমরা এফেক্টিভ লেন্থ কত নেব। দেখো এখানে দুটো লুপ রয়েছে। তো ফার্স্ট লুপে ওভারঅল লেন্থ L/3 আর সেকেন্ড লুপে ওভারঅল লেন্থ 2L/3। এফেক্টিভ লেন্থ যেহেতু বোথ সাইড হিঞ্জ থাকলে এফেক্টিভ লেন্থ Lই হয়, আর যা থাকে তাই হয় ওভারঅল লেন্থ। তাই এখানে ফার্স্ট পোর্শনের জন্য এফেক্টিভ লেন্থ L/3 আর সেকেন্ড পোর্শনের জন্য এফেক্টিভ লেন্থ 2L/3। এখন এই দুটোর মধ্যে বা তিনটের মধ্যে যতগুলো এফেক্টিভ লেন্থ বেরোবে তার মধ্যে এটা মিনিমাম, সেটাকে আমরা ক্রিটিক্যাল লোড ক্যালকুলেশনে এফেক্টিভ লেন্থ হিসেবে ক্যালকুলেট করবো থ্রু আউট দ্য কলাম। ঠিক আছে? আচ্ছা, এখন অয়েলার থিওরি কিছু লিমিটেশন। অয়েলার থিওরি শর্ট কলামের জন্য ইউজ করা যায় না, কারণ লং কলাম ফেল করে বাকলিংয়ে, বাট শর্ট কলাম ফেল করে ক্রাশিংয়ে। ঠিক আছে? তো সেই কারণে অয়েলার থিওরি বাকলিংটাকে যেহেতু কনসিডার করে, তাই ক্রাশিংয়ের জন্য অয়েলার থিওরি আমরা ইউজ করতে পারবো না। তো অয়েলার থিওরি যদি ইউজ করতে না পারি তাহলে পরে একটা স্লেন্ডারনেস রেশিও একটা মিনিমাম ভ্যালু আছে। মানে যখন বাকলিং স্ট্রেংথ মানে অয়েলার থিওরি ভ্যালিডেট করার জন্য বাকলিং স্ট্রেংথ মাস্ট বি লেস দেন ইকুয়াল টু ক্র্যাশিং স্ট্রেংথ হতে হবে। তো বাকলিং স্ট্রেংথ কত? পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, বাকলিং খুব কম লোডের জন্য হয়ে যায়, বাট ক্র্যাশিংয়ের জন্য অনেক বেশি লোডের দরকার পড়ে। ঠিক আছে? তো বাকলিং স্ট্রেংথ মাস্ট বি লেস দেন ইকুয়াল টু ক্র্যাশিং স্ট্রেংথ। তো এখানে অয়েলার বাকলিং স্ট্রেস কত? পাই স্কোয়ার ই বাই ল্যামডা স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা সি, মানে ক্রিটিক্যাল ল্যামডার ভ্যালু রুট ওভার পাই স্কোয়ার ই বাই সিগমা সি। এবার জেনারেলি মাইল স্টিলের ক্ষেত্রে সিগমা সির ভ্যালু 250 মেগাপাস্কাল, ই এর ভ্যালু 2 × 10⁵ মেগাপাস্কাল। তো সেখান থেকে পাচ্ছে ল্যামডা সি ইকুয়াল টু 88.8। তার মানে স্লেন্ডারনেস রেশিও, মানে অয়েলার থিওরি ভ্যালিডেট করার জন্য স্লেন্ডারনেস রেশিও মাস্ট বি কী লেখা আছে, এক মিনিট তারা লেখাটা পড়ে নিই। এক মিনিট দাঁড়াও, এক মিনিট একটু হোল্ড থাকবে, একটা ভ্যালু চেক করে নিই। এখানে কিছু গন্ডগোল আছে মনে হচ্ছে, আমাদের একবার কনফার্ম করে দিই আমি।
জিনিস খেয়াল করে দেখো, এখানে ল্যামডা পি এর ভ্যালু দেওয়া আছে, ল্যামডা পি ক্যালকুলেট করছে, এটা এখানে ল্যামডা সি হিসেবে লিখেছি আমরা। তো সেটা আমাদের এসছে অলমোস্ট 88.86। তো এটা হচ্ছে আপার লিমিট অফ স্লেন্ডারনেস রেশিও ফর অয়েলার স্ট্রেস, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা ইকুয়েট করেছে, এটা ইকুয়েট নয়, এটা লেস দ্যান ইকুয়াল টু হবে, একটু ভুল আছে এখানে, এটা তোমরা একটু কারেকশন করে নিও। এনিওয়ে, অয়েলার্স থিওরি ভ্যালিড হওয়ার জন্য আমার স্লেন্ডারনেস রেশিওর ভ্যালু 88.8 থেকে যেন কম হয়। এখন অয়েলার ফেলিওর গ্রাফ, একটা গ্রাফ রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ যে শর্ট কলাম যে পোর্শনটা সেটা একদম লেফট সাইডে রয়েছে, তার মাঝে রয়েছে কম্বাইন্ড মোড অফ ফেলিয়ার, যেখানে বাকলিং আর ক্র্যাশিং বোথ টাইপ অফ ফেলিয়ার হয়। আর তারপরে ডান দিকে যেটা রয়েছে একটা হাইপারবোলিক শেপের, সেটা হচ্ছে বাকলিং ফেলিয়ার, এটাকে লং কলাম, মাঝেরটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কলাম, আর লেফট সাইডেরটা বলা হয় শর্ট কলাম। তো যে ইন্টারমিডিয়েট কলাম ইন জেনারেল 30-40%, 0 to ল্যামডা সির মধ্যে 30-40% ফেলিয়ারই ইন্টারমিডিয়েট ফেলিয়ার হিসেবে দেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে অয়েলার ফেলিয়ার গ্রাফ। তো এই গ্রাফের নিচে যদি কোনো পয়েন্ট থাকে, তার মানে সেই পয়েন্টে সেই ক্রাইটেরিয়াতে, লাইক বি পয়েন্টটা দেখো শর্ট কলাম ক্রাইটেরিয়াতে ডিজাইন হবে, বাট এ পয়েন্টটা গ্রাফের উপরে, তার মানে কলাম আনসেফ। সিমিলারলি ই পয়েন্টও গ্রাফের বাইরে, মানে কলাম আনসেফ। আর সি পয়েন্টে কলাম ডিজাইন হবে কম্বাইন্ড মোড অফ ফেলিয়ারে বা ইন্টারমিডিয়েট কলাম হিসাবে, আর ডি পয়েন্টে কলাম ডিজাইন হবে লং কলাম হিসাবে। ওকে, তো এটা গেল অয়েলার থিওরি। র্যাঙ্কিন থিওরি, এবার অয়েলার থিওরিতে প্রবলেমটা হচ্ছে অয়েলার শর্ট কলামের জন্য কোনো রকম ডিজাইন, বা অয়েলার লোডটা লং কলামের জন্য অয়েলার থিওরি সেটা লং কলামের জন্য এফেক্টিভ, বাট শর্ট কলামের জন্য এফেক্টিভ নয়। তো সেই কারণে র্যাঙ্কিন একটা থিওরি দিয়েছে। এবার র্যাঙ্কিন যে ক্রিপলিং লোড বা র্যাঙ্কিন যে থিওরি দিয়েছে, সেটা লং অ্যান্ড শর্ট বোথ কলামের ক্ষেত্রে এফেক্টিভ। তো র্যাঙ্কিন ক্রিপলিং থিওরিতে যদি র্যাঙ্কিন ক্রিপলিং লোডকে পি দিয়ে ডিনোট করা হয়, তাহলে 1/p = 1/pe + 1/pc, যেখানে পি হচ্ছে অয়েলার লোড আর পিসি হচ্ছে ক্রাশিং লোড। এখানে পি অয়েলার লোডটা আমরা π² ei/L² বা π² e/λ² হিসাবে ক্যালকুলেট করব। তো এখান থেকে আমাদের, যদি আমরা র্যাঙ্কিন থিওরিটাকে আরও এক্স্যাক্টলি মডিফাই করি, দেন আমরা পি এর ভ্যালু পাবো σc/a/1 + α λ², যেখানে আলফা হচ্ছে σc/π²e। তো আলফার ভ্যালু বিভিন্ন কেসে এখানে ডান দিকে দেওয়া আছে, দেখো মাইল্ড স্টিল MSB মানে মাইল্ড স্টিল বিম, তার জন্য 1/7500। মাইল্ড স্টিল বিম মানে বিম বলতে সেটা মানে বিম হিসেবে ইউজ হবে তা নয়, অ্যাকচুয়ালি আই সেকশন সেগুলো বিম হিসাবে ইউজ হয়, কলাম হিসাবে ইউজ হয়, ওগুলোকে মাইল্ড স্টিল বিম হিসাবেই স্টিল টেবিলে বলা আছে, বা আমরা ওগুলোকে মাইল্ড স্টিল বিম হিসাবেই আমরা মেনশন করি। তার মানে এটাই নয় যে ওটা শুধুমাত্র বিম হিসাবে ইউজ হবে, ওটা কলাম হিসাবে আমরা ইউজ করতে পারি। কাস্ট আয়রনে 1/1600, আর টিম্বারের ক্ষেত্রে আলফার ভ্যালু 1/750। আচ্ছা, এরপরে আসছি আমরা কম্বাইন্ড লোডিং কেস, যেখানে অ্যাক্সিয়াল আর বেন্ডিং দু ধরনের লোডিংয়ে থাকে। তোমাদের একদম শুরুতেই, চ্যাপ্টারের শুরুতেই দেখো একটা ছবি দেখিয়ে সেখানে এসএনসি দিয়ে তোমাদের বলেছিলাম যে কম্বাইন্ড বেন্ডিং কীরকম আসে, ঠিক আছে। তো ওটাকে এখানে কন্টিনিউ করছি। সেম একটা বিম, ক্রস সেকশন এরিয়া বিডি, এসএনসিতে একটা পি লোড পড়েছে। তো যদি এক্স অ্যাক্সের রেসপেক্টে আমরা বেন্ডিং স্ট্রেস বের করি, তাহলে পাচ্ছি হচ্ছে mx/ix × y, আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বেন্ডিং স্ট্রেস বের করলে পাচ্ছি σby = my/iy × x। ix এর iy ভ্যালু দেওয়া আছে এখানে, bd³/12 হচ্ছে ix, আর iy হচ্ছে db³/12। তো যেহেতু এখানে iy এর ভ্যালুটা মিনিমাম, মানে iy < ix, তাই σby-টাই হবে ক্রিটিক্যাল বেন্ডিং স্ট্রেসের ভ্যালু, ঠিক আছে। তো σby এর দুটো ভ্যালু পাবো, একটা +x আর একটা -x। তো x এর ভ্যালু কত, b/2 ± b/2।
তো সিগমা বি ম্যাক্স কত, 6 PE/dv², আর সিগমা বি মিনিমাম কত, -6 PE/dv²। তো বেন্ডিং স্ট্রেস প্লাস ডিরেক্ট স্ট্রেস এই দুটোকে যোগ করলে আমরা পাই হচ্ছে রেজাল্টেন্ট স্ট্রেস। তো ডিরেক্ট স্ট্রেস হচ্ছে P/BT, বেন্ডিং স্ট্রেসের ভ্যালু দেখো, এটা হচ্ছে ফার্স্ট ডায়াগ্রামটা হচ্ছে ডিরেক্ট স্ট্রেস ডায়াগ্রাম, সেকেন্ড ডায়াগ্রাম হচ্ছে বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম, থার্ড হচ্ছে কম্বাইন্ড স্ট্রেস ডায়াগ্রাম। এবার এটা থার্ড, ফোর্থ, ফিফথ অ্যাকচুয়ালি এই তিনটেই কম্বাইন্ড স্ট্রেস ডায়াগ্রাম। তবে ডিপেন্ড করছে সিগমা বি আর সিগমা ডি এর ভ্যালুর উপরে। যদি সিগমা বি গ্রেটার দেন সিগমা ডি হয়, সিগমা ডি গ্রেটার দেন সিগমা বি হয়, তাহলে পরে থার্ড ডায়াগ্রাম যেটা কেস 1 লেখা আছে সেটা পাবে। যদি সিগমা ডি ইকুয়াল টু সিগমা বি হয় তাহলে কেস 2টা পাবে, আর যদি সিগমা ডি লেস দেন সিগমা বি হয় তাহলে কেস 3টা পাবে। এর মধ্যে কেস 3টা সবচেয়ে বেশি আনডিজায়ারেবল, কারণ কেস 3তে দেখো নেগেটিভ, আমরা আগে কি বলছি, নেগেটিভ সাইনকে আমরা টেনশন হিসাবে ডিনোট করি, আর পজিটিভ সাইনকে কম্প্রেশন। তো কংক্রিট টেনশনে উইক হয় কংক্রিট কলামের ক্ষেত্রে। কংক্রিট যেহেতু টেনশনে উইক, সেই কারণে কেস 3টা মোস্ট ক্রিটিক্যাল, কারণ টেনশন জেনারেটলি কংক্রিটের টেনশন ফেলিয়ে চলে আসবে। তো সেই কারণে নো টেনশন যদি আমরা কলামে আনতে চাই, মানে নো টেনশন ক্রাইটেরিয়া আমরা আনতে চাই, তাহলে রেজাল্টেন্টের ভ্যালু মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0। তার মানে P/BD -6 PE/dv² মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি E মাস্ট বি লেস ইকুয়াল টু B/6। ইসেন্ট্রিসিটি যদি B/6 এর থেকে কম বা সমান হয় তাহলে আমার কোনো রকম টেনশন কলামে জেনারেট হবে না, ঠিক আছে। তো এখান থেকে কনসেপ্ট আসছে কার্নের, KERN কার্ন। কার্ন হচ্ছে সেই এরিয়াটা যার মধ্যে দিয়ে যদি লোড পাস করে তাহলে কোনো রেজাল্টেন্ট টেনশন কলামের কোথাও ডেভেলপ হয় না। ওকে, এখানে এস যে দেওয়া আছে √B² + d²/6, এটা হচ্ছে এই রম্বাস এরিয়াটার একটা সাইড, দেখো ছোট্ট করে এস লেখা আছে। ওকে, তো রেক্ট্যাঙ্গুলার কলামের ক্ষেত্রে দেখা গেছে যদি মিডিল থার্ড স্ট্রিপ দিয়ে লোড পাস করে তাহলে কোনো রকম টেনশন কলামে জেনারেট হয় না। তো এই রুলকে বলা হয় মিডিল থার্ড রুল। তো বিভিন্ন শেপের কলামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্নের শেপ পাওয়া যায়, তো একটা টেবিল দেওয়া আছে। সলিড সার্কুলার সেকশনের ক্ষেত্রে কার্ন ডায়া হচ্ছে D/4। সিমিলারলি হলো সার্কুলার সেকশনে কার্ন ডায়া ক্যাপিটাল D² + স্মল d²/4d। আচ্ছা, তো নেক্সট আসছে রেজাল্টেন্ট স্ট্রেস আন্ডার কম্বাইন্ড এফেক্ট অফ ডিরেক্ট লোডিং অ্যান্ড বাইঅ্যাক্সিয়াল বেন্ডিং। এর আগেটা ছিল ইউনিঅ্যাক্সিয়াল বেন্ডিং। বাইঅ্যাক্সিয়াল বেন্ডিংয়ে একটা এসেন্সিট না, দুটো পাওয়া যায়, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে একটা। তো সিমিলার ওয়েতে এখানে রেজাল্টেন্ট ফোর্সটা ক্যালকুলেট করা হয়। 4টে পয়েন্ট নিয়েছে ABCD, 4টে কর্নার ক্রিটিক্যাল, এই 4টে কর্নারে রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করেছে। তো দেখা গেছে এখানে কর্নার A আর কর্নার C এই দুটো মোস্ট ক্রিটিক্যাল, মানে কর্নার এতে সিগমা ম্যাক্স পাচ্ছে, কর্নার সিতে সিগমা মিনিমাম পাচ্ছে। কর্নার এতে যদি আমাদের ডিজাইন করতে হয় দেন আমাদের কম্প্রেশনের এগেনস্টে সেটাকে সেফ প্রুফ করতে হবে। আর যদি কলাম সি আমাদের ডিজাইন করতে হয় তাহলে ফার্স্ট তো আমাদের চেক করতে হবে যাতে টেনশন না আসে। ইন কেস টেনশন যদি অ্যাভয়েড করা না যায় দেন কর্নার সিকে টেনশনের এগেনস্টে আমাদের সেফ প্রুফ করতে হবে। তো এই তোমাদের থিওরি অফ কলাম, তোমাদের একটা বইয়ের PDF পাঠিয়েছিলাম মোস্ট প্রবাবলি এর আগে। তো যদি ডিলিট হয়ে যায় আমাকে আরেকবার জানিও, আরেকবার তোমাদের পাঠিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা থিওরি অফ কলামের নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে পারো, কিংবা তোমাদের কাছে যদি কোনো বই থাকে তোমরা সেখান থেকেও করতে পারো। এখান থেকে ইন জেনারেল MCQ প্রচুর আসে থিওরি অফ কলাম থেকে, বড় কোশ্চেনও আসতে পারে। তো প্রিভিয়াস ইয়ার থেকে সেটা বোঝা যাবে। তো এনিওয়ে থিওরি অফ কলাম শেষ। নেক্সট ডে তোমাদের ক্লাস হবে টর্শনিং শ্যাফট, ঠিক আছে। আর 3টে ক্লাস লাগবে, তাহলেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমরা অনেকে ক্লাস থেকে অনেকটাই পিছিয়ে রয়েছো। সমস্যাটা হবে যে পরীক্ষার ঠিক আগে তোমরা যদি পড়া শুরু করো স্ট্রাকচার পোর্শন উদ্ধার করতে পারবে না। যদি স্ট্রাকচার পছন্দ না হয় তাহলে আমি বলবো ভালো করে পড়ো, তাহলে এবছরই পাস করে একবার বেরিয়ে যাবে। আদারওয়াইজ বছর সাপ্লির পরীক্ষা দিতে হবে, বছর পড়তে হবে। আর যদি ভালো লাগে তাহলে তো তোমাকে পড়তে তো ভালো লাগে, সেখানে তো কিছু বলার নেই। এনিওয়ে